আগে বলো নাই কেন? যে দেখবে তারই খারাপ লাগবে, সেজন্য তোমাকে বললাম। তুমি যে রাগী, যদি বাচ্চাটাকে কিছু বলো সেজন্য ভয়ে বলি নাই। তুমি আমার সামনে সিগারেট খাচ্ছ, তিহান এটা কবে ছাড়বে? শীঘ্রই। দুপুর 1টা, সবাই রেডি হয়ে কমিউনিটি সেন্টারে চলে যায়। বিয়েটা সেখানেই হবে। 3টার আগে আগে বিয়েটা শেষ হয়। শ্রেয়া নিজের লেহেঙ্গা 2 হাতে ধরে নুসরাতের কাছে যায়, গিয়ে খোঁচা মেরে বলে, তোমার ভালোবাসা আমি পাইয়ে দিলাম, এখন তাড়াতাড়ি আমাকে ফুপি বানিয়ে দিবি, না হলে আমার ভাইয়াকে অন্য কোথাও বিয়ে দিব। এমনটা করতে পারবি? আর আমি ভয় আছি, যখন তোর ভাই আমার মুখ দেখবে তখন আমার কি হবে আল্লাহ। আমার ভাইয়াও তোকে পছন্দ করে, কিচ্ছু হবে না, এত প্যারা নিস না, বাচ্চা নেওয়ার জন্য তৈরি হ। দূরে যা, লজ্জা দেশ কেন রে? বাসরাতে জামাইয়ের আদর পেয়ে আমাকে আবার ভুলে যাস না যেন, কারণ মাথায় তো রাতের কথা সারাক্ষণ ঘুরতে। কেন, তুই কি বাসঘরে শিক্ষা নিয়েছিস? এমন ভাবে বলছিস যে তোর অভিজ্ঞতা আছে। আছে। কি? নুসরাতের অবাক হওয়া কণ্ঠ শুনে শ্রেয়া লেহেঙ্গা থেকে হাত ছেড়ে দেয়। ভয় পাইছে সে। এভাবে কেউ চিৎকার দেয় নাকি? শ্রেয়া ভয়ে ঢোক গিলে বলে, না মানে মানে আমার এক ভাবি আমাকে বউ ভেবে এসব বলছে, তাই আমি তোকে সব বললাম। এমন রিয়াক্ট করিস কেন? সন্দেহ লাগছে আমার, তোর গলার কামড়টার জন্য বেশি। হুদাই কই গলায় দাগ? মেকআপ করে ঢং করিস। এখান থেকে যা, আমার ক্ষুধা লাগছে, কিছু খেতে দে। থাম, ভাইয়ার খাওয়া হলে সে এটা তোকে খেতে হবে। মুখটা এমন করে বলছিস কেন? তোর ভাই আর এটো খাওয়া আমার জন্য কোনো ব্যাপার না, তোরেও একদিন খেতে হবে। বিয়ে করব না কখনো। দেখা যাবে। শ্রেয়া হালকা হেসে নুসরাতের গাল টেনে দেয়। তারপর খাওয়ার জায়গায় গিয়ে তিহানের পাশে বসে। তিহান নিজেও খাচ্ছে, সাথে শ্রেয়াকেও মাঝে মাঝে খাইয়ে দেয়। খাওয়া দাওয়া সব শেষে সবাই আড্ডা দেয়। ঘড়িতে যখন রাত 11টা তখন তারা বাসায় ফিরে। সবাই গাড়িতে গিয়ে বসলে শ্রেয়া পিছনে পড়ে থাকে। পিছন থেকে ডাক পড়ে, শ্রেয়াময়ী, কি? এটা খেয়ে নাও। মেডিসিন? আমি খাবো কেন? আমি অসুস্থ নাকি? আমি বাসায় যাব। রাস্তা ছাড়ো, আমাকে বিরক্ত করবা না, অসহ্য লাগছে। ওকে বাচ্চা নেওয়ার ইচ্ছে থাকলে খেতে হবে না, আর যদি মনে হয় বাচ্চা নিবে না তাহলে খেয়ে নাও। শ্রেয়া হাত থেকে মেডিসিন ছিনিয়ে নেয়। পানি নিয়ে মেডিসিন খেয়ে হাতে পানির বোতল ধরিয়ে দেয়। রাত 12টা। বাসায় এসে এটা সেটা করতে 1 ঘন্টা সময় কেটে যায়। ঈশান যখন রুমে ঢুকবে তখন দরজায় কয়েকজন মেয়ে দাঁড়িয়ে আছে দেখে প্রশ্ন করে, কি চাই? আমার রুম ঢুকতে হলেও কি টাকা দিতে হবে? অবশ্যই, টাকা না দিলে ঢুকতে দিব না। আজ বউ ছাড়া তোকে থাকতে হবে, তাই কথা না বলে 20,000 টাকা দে। সরি, আমরা কোনো টাকা দিতে পারবো না। রুমে ঢুকবে না, এতে আমাদের কোনো লস হবে না, বরং তোমার ভাবি জামাই ছাড়া থাকবে। এই আমি আপনাকে কথা বলতে বলছি নাকি? বেশি বোঝেন কেন? তো কি করব? আমার বন্ধুর বাসর করার শখ নাই, সো এখন আসতে পারো তোমরা। তা থাকবে কেন? নিজে তো বাসর করছেন। মানে? আপনার মাথা। দরজায় ঝগড়া হয় বেশ কিছুক্ষণ। তারপর সব মিটমাট করে যে যার মতো রুমে যায়। ঈশান রুমে গিয়ে মাথায় হাত দেয়। তার বউ মরার মতো শুয়ে আছে। ঈশান অবাক কণ্ঠে বলে, বউ? আমার বউ ঘুমিয়ে আছে, জানি না কোন দজ্জাল আমার কপালে জুটেছে। কি? আমাকে দাজ্জাল বলছো তুমি? এই, আমাকে কোন দিক দিয়ে দাজ্জাল মনে হয় তোমার? আমার মতো বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। তুমি? ঈশান এতটাই অবাক হয় যে বেচারা সেন্সলেস হয়ে মেঝেতে লুটিয়ে পড়ে। নুসরাত মুখটা ছোট করে উঠে পড়ে। 1 মগ পানি এনে পুরোটা ঈশানের মুখে মারে। ঈশান লাফিয়ে উঠে বলে, ভূত! আমার রুমে ভূত! এই শাকচুন্নি, সত্যি করে বল, আমার বউ কোথায়? তুমি আমাকে শাকচুন্নি বলছো? ঈশানের চিৎকার শুনে প্রায় সবাই ওর রুমে এসে দরজা ধাক্কায়। নুসরাত দরজা খুলে দিলে শ্রেয়া ধরফরিয়ে রুমে ঢুকে। ঈশানের এই অবস্থা দেখে বলে, বউয়ের চেহারা দেখে জ্ঞান হারালি? ভাই, তুই এত ভীতু জানতাম না। আর এত চিৎকার দেশ কেন? সবাইকে জানাতে চাস আজ তোর ঈশান, ওইটা ভূত না, নুসরাতের সাথেই তোর বিয়ে হয়েছে, তাই চুপচাপ থাক, নয়তো দেখবি আজ ঘরে জায়গা পাবি না। ঠিক বলছেন, এমন ছেলেদের বাড়ি থেকে বের করে দেওয়া দরকার। একজনের মনে ভালোবাসার বীজ রোপণ করবে আর অন্য কাউকে বিয়ে করে সংসার করার চিন্তা করে।
আমাকে কথা শুনিয়ে দেশ কেন? আমি কি করলাম? আমি সত্যিই জানতাম না নুসরাত আমার বউ। ওকে দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। এই আমি তোমাকে খেয়ে ফেলবো নাকি? হ্যাঁ, তোরা রূপ থেকে যা। আজকে তোর ভাইয়ের একদিন তো আমার 10 দিন। মুখ থেকে খই ফুটেছে দেখো তো। শোন, তুই সম্মান দে, আমি তোর সিনিয়র। আরহাম সবাইকে ইশারায় রুম থেকে যেতে বলে। বাইরে এসে দরজা আটকে দিয়ে শ্রেয়ার দিকে চেয়ে থাকে। মেয়েটাকে দেখলেই তার রাগ উঠছে। তিহানের সাথে এত লেগে থাকা লাগবে কেন? আও! কি হয়েছে? আমি নিজে ধাক্কা দেইনি ওকে, তুমি নিজে থেকেই সামনে পড়ছো। মুখ থেকে যেন বকাবকির জন্য শব্দ না বের হয়। এই, আমি কিছু না বলতেই এত কথা শুনিয়ে দিচ্ছেন? আসলে ছেলে মানুষ মানেই জঙ্গল। এদের কই থেকে উঠিয়ে আনা হয় কে জানে। ছেলে মানুষ তোমার জামাই হবে। যদি এত বিরক্ত লাগে তাহলে মেয়ে মানুষকে বিয়ে করে নিও, তাহলেই হবে। ছেলে মানুষের থেকে দূরে থাকো। আমি বিয়ে করতে চাইনি। আপনার কথা শুনলে আমার শরীর জ্বলে যায়। কেন? শরীরে কি আমি আগুন ঢেলে দেই নাকি? নাকি শরীরে যা... চুপ! একটা কথাও বের করবেন না মুখ থেকে। বেহায়া ছেলে! ভাইয়ের ফ্রেন্ড না হলে খুন করতাম। আমাকে চিনতে পারেন নাই এখনো। আমি যাই করি সব কিছুর পেছনে একটা কারণ থাকে। আমার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য যা করছো তার জন্য ধন্যবাদ। না হলে তোমার এখান থেকে যাবি? কথা সম্পূর্ণ বলতে তো... কিচ্ছু শুনবো না। যা না ভাই এখান থেকে। আমার মাথা খারাপ করাস না। রেগে গেলে কিন্তু এইখানে লাঠি পিটা করবো। মাথা গরম আছে। শরীর গরম নাই? আরহাম কথাটা বলে শিস বাজিয়ে কেটে পড়ে। এখন আর কথাই এগিয়ে যাওয়া সম্ভব না, সে নিজেও জানে। তাই নিজের পায়েকে কুড়াল মারবে। সেখান থেকে ঘুমানোর জন্য একটা রুমে যায়। কাল সকাল থেকে আবার কলেজে যেতে হবে। ওইদিকে কি হলো? এখনো সোফায় বসে থাকবে নাকি আমাকে বউ হিসেবে পছন্দ না? আচ্ছা, নাটক করব না নাকি বউকে আদর করব? আমি তো কনফিউজ। ওয়েট, আগে আরামের কাছে ফোন দিই। কি বিড়বিড় করছো? ঈশান সেদিকে গুরুত্ব না দিয়ে আরহামের কাছে ফোন দেয়। আরহাম ওকে ছাড়ি মেরে কিছু কথা শুনিয়ে দেয়। ঈশানও দেরি না করে নুসরাতকে কোলে উঠিয়ে নেয়। ব্যালকনিতে বসে দুজনে বেশ জমিয়ে গল্প করতে থাকে। কেটে যায় আরও একটা মাস। আরহাম আর শ্রেয়ার ঝামেলা লেগেই থাকে। অন্যদিকে ঈশান আর নুসরাত সুখী ভালোবাসা পেয়ে। আজ বৃহস্পতিবার, সেপ্টেম্বরের 8 তারিখ। সবাই মিলে ঘুরতে যায়। ঘোরাঘুরি করে বাসায় ফিরে প্রায় রাত 10টার পর। শ্রেয়া পড়ার জন্য বইটা হাতে নেয়। তখন মেসেজের টুং শব্দে তার মনোযোগ ফোনের দিকে যায়। ফোনটা হাতে নিয়ে দেখে অপরিচিত দিয়ে নাম্বার সেভ করা আছে। সেখান থেকে মেসেজ আসছে। কই আছো শ্রেয়াময়ী? আপনাকে অপরিচিত বলতে ভালো লাগছে না। কি নাম দেওয়া যায় বলুন তো? আমার আসল নাম দিলেই হয়। এসব ঢং করে অপরিচিত দেওয়ার কি দরকার? আমি তোমার একটা সম্পর্কে নেই, 3-4টা সম্পর্ক তোমার সাথে। আচ্ছা, আপনি তো আমার বিরক্তিকর ব্যক্তি। আপনাকে না হয় অপ্রিয় বলেই আজ থেকে সম্বোধন করব। অপ্রিয়? হ্যাঁ। বললে না তো কি করছো আর কই আছো? আচ্ছা, এত কথা না বলে আসল কথায় আসি। পিক কয়টা সেন্ড করছি দেখো। তোমার বাবাকে দিব নাকি আমার দেওয়া ঠিকানায় আসবা? মানে তুমি আবার আমাকে ব্ল্যাকমেল করছো? কেন করছো এমন? আমাকে একটু শান্তিতে থাকতে দাও প্লিজ। তোমাকে তো এমনি কখনো পাবো? বউ ছাড়া থাকার ইচ্ছে করছে না। সপ্তাহে একটা রাত আমার কাছে থাকবে। অনেক কিছু ভাবার পর এই সিদ্ধান্তটা আমি নিলাম। প্লিজ বাবা, এমন ছবি দেখলে আমাকে বাড়ি থেকে বের করে দিবে। যদি বাড়াবাড়ি করো সুইসাইড করব। তারপর ভিডিও ভাইরাল করব, তখন কি তোমার বাবা মা অপমানিত হবে না? তার থেকে এক কাজ করো, সপ্তাহে একটা করে রাত আমাকে উপহার দাও। টাকা চাই? কত লক্ষ বলো, সব দিব। তবু আমার পথ থেকে সরে যাও। আমি যা চাচ্ছি তা পূরণ হলে কখনো তোমার ব্ল্যাকমেলকে ভয় পেতাম না। ঠিক এটাই তো। আমাকে তুমি নিজ ইচ্ছায় বিয়ে করছো, অথচ এখন একটাবার আমার সাথে কথা বলো না। বউ ছাড়া আমি আর থাকতে পারবো না। হোটেলের ঠিকানা দিলাম, চলে আসো। হোটেল বিলটা তুমি নিজেই দিবা। আমার বাপের এত টাকা নাই যে হোটেল বুকিং করব। বেশি হয়ে যাচ্ছে। আসবা নাকি ছবি পাবলিক হবে? যাচ্ছি। শ্রেয়া রুমের জিনিস ভাঙচুর করতে থাকে। নিজের রাগ সামলানোর উপায় তার কাছে নেই। সব দিক ভেবে এখন প্রতি সপ্তাহে একটা রাত তাকে অন্য কারোর সাথে থাকতে হবে। এটা ভাবতেই শরীর কাঁপিয়ে আসছে। সিদ্ধান্ত নেওয়ার আগে তার উচিত ছিল ছেলেটার দিক বিবেচনা করা। শ্রেয়া এতক্ষণ থেকে লক্ষ্য করে নাই তার দরজায় কেউ ধাক্কা দিচ্ছে। শ্রেয়া মাথার চুল
দু হাতে টেনে বসে থাকে। ঈশান উপায় না পেয়ে তিহানকে ডেকে আনে। বেশ কয়েকবার ডাকার পর শ্রেয়া দরজা খুলে। তিহান শক্ত করে জড়িয়ে ধরে। তারপর শ্রেয়াকে ভালোভাবে দেখে চিৎকার দিয়ে বলে, ঈশান ভাইয়া তাড়াতাড়ি ব্যান্ডেজ আনো, শ্রেয়ার হাত পা থেকে রক্ত পড়ছে। শ্রেয়া কি হয়েছে জান? আমি কি কিছু বলছি, ভুল করছি নাকি আমাকে বলতে পারো? কেন এমন পাগলামি করছো? শ্রেয়া এসব মানে কি? তিহান তুই কি ওকে কিছু বলছিস? হাত পা কেটে কি করেছে দেখছিস তো নাকি? ভাইয়া আমি সত্যি বলছি, আমি ওকে কিছু বলি নাই। বিকালে তো ঘুরে আসলাম সবাই, কখন ওর সাথে আমার ঝামেলা হবে? ঈশান ফার্স্ট এড বক্স এনে হাত পায়ে স্যাভলন দিয়ে দেয়। 20 মিনিট পর সবাই চলে গেলে তিহান শ্রেয়াকে জড়িয়ে কান্না করে। শ্রেয়া ঠোঁট পাকিয়ে সবটা দেখে। তিহান তার উপর এতটা দুর্বল হয়ে পড়ছে। তিহান কান্না করতে করতে বলে, জান কি হয়েছে তোমার? আমাকে কষ্ট না দিলে কি তোমার হয় না? তোমার কিছু হলে আমি বাঁচবো না। কি হয়েছে আমাকে বলো। কেউ কি কিছু বলছে? না তো, শরীরের রক্ত বেশি হয়েছে। ইচ্ছে তো করছে হাত পা কাটতে পারি না, সেজন্য ভাঙচুর করছিলাম। আসলে সপ্তাহে একটা করে রাত বাইরে থাকতে হবে আমার। এসব কোন ধরনের পাগলামি? বাদ দাও, আমি ঠিক আছি। মেয়েদের মতো ফ্যাস ফ্যাস করে কান্না করো না তো। কই যাবে? আমি আড়ালে পুলিশের হয়ে কাজ করি, জানো তো। তো সেই কাজের জন্য বাইরে থাকতে হবে। আসি, সকালে বাসায় আসবো। আমি একে দিয়ে আসি। বিরক্ত করলে ছেড়ে দিব। আমার বদ্ধভাবে থাকার ইচ্ছে নেই। ঝামেলা করো না, ব্রেকআপ করতে বাধ্য হব। তুমি হয়তো ধারণা করতে পারবে না তোমাকে কতটা ভালোবাসি। যদি ছেড়ে যাওয়ার কথা বলো তাহলে মৃত্যু ছাড়া অন্য রাস্তা খোলা থাকবে না। এত ভালোবাসা রেখে দূরে ছিলে তো। যাই হোক, আমি আসছি। শ্রেয়া আর কিছু বলার সুযোগ দেয় না তিহানকে। পাশ থেকে ফোনটা নিয়ে বেরিয়ে যায় বাড়ি থেকে। তিহান চোখের পানি মুছে শ্রেয়ার রুমেই শুয়ে পড়ে। সে নিজে বুঝতে পারেনি কখন এতটা ভালোবেসে ফেলছে শ্রেয়াকে। শ্রেয়া অপ্রিয়ের দেওয়া ঠিকানায় এসে একটা চর বসিয়ে দেয় ছেলেটার গালে। আকস্মিক এটার জন্য সে প্রস্তুত ছিল না। শ্রেয়াকে ভালোভাবে লক্ষ্য করে, তারপর হাত ধরে বিছানায় বসিয়ে দেয়। এসব কি? ও আমার উপর রেগে তাহলে এসব করা হচ্ছে? এসব করে লাভ কি? আমার থেকে তো আর দূরে থাকতে পারছো না। আমাকে মেরে ফেলো, তবু এসব যন্ত্রণা সহ্য করতে পারবো না। বাবা মাকে মিথ্যা বলে এই ছেলের সাথে আমি রাত কাটাবো? ছেলে না জামাই বলো। আমার জন্য মৃত্যু শ্রেয়। সুখ আমার মৃত্যুর মাঝে লুকিয়ে আছে। যতদিন যাবৎ জীবিত আছি আমি, ততদিন মরব ধুকে ধুকে। শ্রেয়াময়ী এসব বলো না। আমার কাছে কখনো তুমি অসুখী হবে না। তোমায় ভালোবেসে রাখবো নিজের কাছে খুব যত্ন করে। সব ভালোবাসা কি আর সবার সহ্য হয়? অ্যালার্জি বোঝো? সবার কিন্তু সব কিছুতে অ্যালার্জি নেই। ঠিক তেমন সবার ভালোবাসা যে আমার শরীরে ঘা হিসেবে ফুটে ওঠে। শ্রেয়াময়ী, আমি তোমাকে বড্ড ভালোবেসে ফেলছি। দয়া করো আমাকে। আমি তোমার হতে চাই। এই অভাগার আর্তনাদ কি শুনতে পাও না তুমি? আমাকে না ছুঁয়ে কেটে দাও একটা বছর। যদি বেঁচে থাকি প্রমিস তোমার হব। প্রমিস? শ্রেয়া মাথা নাড়ায়। ছেলেটা একটা আংটি বের করে শ্রেয়ার আঙ্গুলে পরিয়ে দেয়। হাতের অপর পৃষ্ঠে চুমু খেয়ে বলে, আজকে রাতটা কি আমাকে দেওয়া যায় না শ্রেয়াময়ী? সবটা তোমার হাতে, এখন আমার কিছু বলার নাই। শ্রেয়ার কথাটা কানে তোলে না সে। শ্রেয়াকে টেনে নিজের সাথে মিশিয়ে নেয়। সময় চলছে তার নিজের গতিতে। পেরিয়ে যায় আরও 8-9 মাস। যদি তিহানের পাগলামি ভালোবাসা কেউ দেখে তাহলে মুখে একটা কথাই আসবে, মেয়েটা যদি তিহানকে ছেড়ে যায় তাহলে হয়তো পাগল হয়ে যাবে। এত ভালো কেউ বাঁচতে পারে? সাল পেরিয়ে আরও একটা সাল আসে। মে মাসের 6 তারিখ, আজ শনিবার। শ্রেয়া ঠিক করে তিহানের সাথে আজকের রাতটা এখানে সেখানে ঘুরে কাটিয়ে দিবে। 2 দিন পর 1 মাসের জন্য বাইরে যেতে হবে। কাজের প্রেশার পড়ছে তার উপর। সে ভেবেই তিহানের রুমে যায়। বিকাল 5টা, তিহান পড়ে পড়ে ঘুমাচ্ছে। শ্রেয়া গিয়ে তিহানের খালি পিঠে জোরে একটা কামড় বসিয়ে দেয়। তিহান ধরফরিয়ে ঘুম থেকে উঠে। শ্রেয়া খিলখিল করে হেসে ওঠে। তিহান সব ব্যথা ভুলে শ্রেয়ার কাছে এসে জড়িয়ে ধরে। এভাবে কেউ কামড় দেয় বুঝি? এত এত ভালোবাসি তোমাকে তিহান। আমাদের শেষটায় কি লেখা আছে জানো কি? নাকি আমরা আলাদা হব? না জান, আমাদের দুই পরিবার রাজি। বিয়ের ডেট তো ফিক্সড হয়েছে। তুমি কাল থেকে ফেরার 15 দিনের মাথায় বিয়ে। যদি কখনো হারিয়ে যাই তাহলে কি খুব বেশি কষ্ট পাবে তুমি? এভাবে বলো না প্লিজ। তুমি ছাড়া আমি শূন্য। হারানোর কথা মনে হলেই মরে যেতে ইচ্ছে করে। জান, একটু শক্ত করে জড়িয়ে ধরবে? কাঁদছো তুমি? তিহান তুমিও না। এখন একটুতেই তুমি ভয় পেয়ে যাও কেন? চলো না বিয়ে করি এখনই। তিহান
তোমার মতো আমি যদি তোমাকে ধোকা দেই তাহলে কি খুব বেশি কষ্ট পাবে? ও আমি জানি আমার জান আমাকে অনেক ভালোবাসে, আমাকে ছাড়া কখনো থাকতেই পারবে না। চলো, কাল তো বাইরে যাব, আজ তুমি আর আমি একটু সময় কাটাই। আচ্ছা ওয়েট, আমি রেডি হয়ে আসি। তিহান ওয়াশরুমে ঢোকে। শ্রেয়া রুমের চারপাশে ঘুরতে থাকে। রুমে তার শত শত ছবি। ছবিতে হাত বুলিয়ে চোখের পানি মুছে নেয়। সামনে কি হবে নিজেও বুঝতে পারছে না। সে যা চাচ্ছে সেটা কি ঠিক হবে? সে যা করতে চাচ্ছে সেটা কি ঠিক হবে? তিহান রেডি হয়ে শ্রেয়ার হাত ধরে বাইরে বের হয়। আজ আর গাড়ি নেয় না কেউ। রিক্সা নিয়ে রাত 2টা পর্যন্ত ঘোরে। বিচ্ছেদ যেখানে হয়েছিল ঠিক সেই পার্কে এসে দুজন নামিয়ে যায়। আশেপাশে অনেক মানুষ নিজেদের মতো সময় কাটাচ্ছে। তিহান একটা জায়গায় শুয়ে পড়ে। শ্রেয়া তিহানের পেটের উপর মাথা রেখে চোখ বন্ধ করে। তারপর বিবে করে বলে, আল্লাহ, আমাকে ক্ষমা করে দিয়েন। আমি যে সেদিনের কথাটা ভুলতে পারছি না, যার জন্য আমার এই সিদ্ধান্ত নেওয়া। জানি সবাই বলবে তার থেকে তুইও কম না। বিধাতা করেছে আমাকে, তোমায় দান দিয়েছে সুখের সেই সন্ধান। দেহের মিলন বাকি হইল আমাদের মনের মিলন। হায়, শ্রেয়া চিল্লিয়ে ওঠে। সে কত সুন্দর কথা বলছে আর তিহান হাই রে বলে দাঁত কেলায়। তিহান শ্রেয়ার কপালে নিজের কপাল ঘষে দেয়। তারপর আকাশের দিকে তাকিয়ে বলে, তোমার সব চাওয়া পূরণ হোক, সব পাওয়া আমাকে দিয়ে শুরু হোক। আমার চোখের মনিতে তুমি সারাক্ষণ রও, আমার দৃষ্টি আকর্ষণ তোমায় দেখে হোক। চলো চলো চলো, আমরা ঘুরি কোথাও। চলো, রব রব রব, তোমার বুকে আমি মাথা রব। স্বপ্ন বুনিয়ে তোমায় দেখব, তুমি আমার সেই স্বপ্ন, যে স্বপ্ন দেখছি নয়ন ভরে। গান বলো মেয়ে, তোমার গান যে বড্ড ভালো লাগে। এই রাখো বুকে মাথা, করো তোমার স্বপ্ন পূরণ। কথা বলতে বলতে ঘড়ির কাঁটা 3:15 এসে পড়ছে। শ্রেয়া তিহানের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। রিক্সা ডেকে তিহান শ্রেয়াকে কোলে তুলে নেয়। ঘড়িতে এখন সকাল 6টা। সকাল সকাল যেতে হবে শ্রেয়াকে। সেটা ভেবেই ঘুম থেকে উঠে সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে। বর্তমানে 1 মাস হোটেলে থাকতে হবে তাকে। হোটেলে পৌঁছাতে সকাল 10টা বেজে যায়। তারপর নিজের কাজ শেষে প্রায় রাত 1টার দিকে হোটেলে ফিরে। ঘুমানোর প্রস্তুতি নিতেই দরজার কলিং বেল বেজে ওঠে। বিরক্ত নিয়ে দরজা খুলে কিন্তু সামনের ব্যক্তিকে দেখে বড় ধরনের শক খায়। থতমত খেয়ে বলে, অপ্রিয়, তুমি এখানে? কেন, এখানে কি তিহানকে আশা করছো? এখন বলো না যে কই থেকে খোঁজ পেলাম তুমি এখানে। যার থেকেই হোক শুনছি 1 মাস আমি তোমার কাছেই থাকবো। হোয়াট আর ইউ ক্রেজি? তুমি আমাকে কথা দিছো, সেটা কি ভুলে গেলে? কথা তো তুমিও আমাকে দিছো যে 1 বছর পর বেঁচে থাকলে বিয়ে করবে। 1 বছর হতে আর 2 মাস সময় আছে। তাহলে তুমি নাকি 1.5 মাস পর তিহানকে বিয়ে করছো? সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, তুমি এখন আসতে পারো। তুমি হয়তো বুঝে উঠতে পারো নাই। 1 মাস তোমার সাথে একই বিছানায় থাকবো, তারপর সারা জীবনের জন্য তোমার থেকে দূরে যাব। রাজি আছো তো নাকি? ছেলেটা বিছানায় বসে নিজের শরীরের শার্ট খুলে কথাটা বলে। শ্রেয়া দরজা লাগিয়ে দিয়ে বিছানায় বসে। ছেলেটা তার জামাই হতে পারে, তাই বলে এইভাবে একসাথে থাকা অসম্ভব। থাকবে না তো শুধু নিজের কাছে টানবে, খুব ভালো করেই জানে সে। কিন্তু সারা জীবনের জন্য যদি সরে যায় তাহলে তো থাকা যায়। ভাবতে থাকে কি করবে। কি হলো, এত ভেবে লাভ নাই। এখান থেকে আমার বাড়ি যেতে সময় লাগে 3 ঘন্টা। রাত করে তোমার কাছে থাকবো, দিনে আমার পরিবার, আমার কাজ। আমার পিরিয়ড চলছে। শ্রেয়া কথা না বাড়িয়ে বিছানার একপাশে গিয়ে শুয়ে পড়ে। ছেলেটা অবাক হয়ে শ্রেয়াকে দেখছে। সে কি বলছে আর শ্রেয়া তাকে উত্তর হিসাবে কি বলল। হঠাৎ করে নিজের দিকে তাকিয়ে হেসে দেয়। শার্ট খোলা দেখে হয়তো কথাটা বলছে। গরমের জন্য তো সে শার্ট খুলে বসছে। নিজেও কথা না বাড়িয়ে শ্রেয়াকে পেছন থেকে আলতোভাবে জড়িয়ে শুয়ে পড়ে। সকাল কই? 5টা বাজে। আমি এখানে কাজে আসছি ঢং করতে না। সকালে কাজ শুরু হবে প্রায় রাত 11টা-12টার সময়। হোটেলে ফিরতে পারবো। তুমি কলেজ যাবে না? উঠো। না, টাকা পাই না। মাসে মাসে একটা করে জামাই দেয়। সকালে আর রাতের খাবার নিজের বাড়িতে খাবা। আমি যাচ্ছি। তুমি কি সত্যি এখানে থাকবা রাত করে? না, আসলে হয় না। কখন যাব? শ্রেয়া কথাটা বলে আয়নায় চোখ দেয়।
শার্টের বোতাম সব কয়টা লাগিয়ে হাতে ঘড়ি পরে নেয়। ছেলেটা কিছু একটা ভেবে বিছানা ছাড়ে, উঠে শ্রেয়াকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। শার্টের উপরের একটা বোতাম খুলে নাক ঘষে দেয় সেখানে। শ্রেয়া পেছনে ছিটকে যায়। ছেলেটা শার্টের পিছনের পুরোটা ছিঁড়ে দেয়, তারপর ধমক দিয়ে বলে, এসব ছেলেদের সাজ আমার সামনে চলবে না। শার্ট প্যান্ট খুলে বোরখা পরে হোটেল থেকে বের হও, নয়তো জামা কাপড় ছাড়া আজ যেতে হবে। মেজাজ কার খারাপ হবে না? কি শুরু করছো তুমি? আমি কাজে যাচ্ছি, দরকার হলে ফাইট করতে হবে। বোরখা পরে সেই সব করব? এখানে থাকতে হলে আমার মতো থাকবা। না হলে প্লিজ, এই শার্টটা আমার কত প্রিয় ছিল জানো? তুমি তো শুধু ছিঁড়তে পারো, কিনে দিতে তো পারো না কিছু। আমার শখ বউ কামাই করবে, আমি বসে বসে খাবো। বউ কাজ করে আসবে, আমি এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বলবো, যান পানিটা খেয়ে একটু জিরিয়ে নাও, আমি রান্না করছি, তোমাকে খাইয়ে দিব। তখন বউ আমার কোলে মাথা রেখে বলবে, কি বলবে? উফ, একা একা এসব কিভাবে সামলাও তুমি? এক কাজ করো, আর একটা বিয়ে করে নাও, এত কষ্ট করতে হবে না। হ্যাঁ, আমি কখনো সতীন সহ্য করব না। তাহলে আমার সাথে সংসার করবে? আরে না, আমি কথার কথা সেটা বললাম। যাই হোক, ছাড়ো, আমার যেতে হবে। তুমিও তো যাবা কিছুক্ষণ পর। শার্ট পরেই কি যেতে হবে? হুম। শ্রেয়া আর কিছু শোনার প্রয়োজন মনে করে না। অন্য একটা শার্ট পরে নিজের কাজে বেরিয়ে যায়। কাজ, রাতে বাসায় ফেরা, সব মিলিয়ে প্রায় 4 দিন কেটে যায়। আজকে সন্ধ্যার সময় শ্রেয়া হোটেলে ফিরে। হোটেলে এসে দেখে ছেলেটাও আসছে। শ্রেয়া অবাক কণ্ঠে বলে, তুমি এত আগে আসছো যে? হুম, বাসায় কেউ নাই, সবাই বেড়াতে গেছে, সেজন্য আগে চলে আসলাম। দুপুরে কিছু খাওয়া হয়নি, একটু বিরিয়ানি রান্না করো খাই। হোটেলে আমি রান্না করব? পাগল হয়েছো নাকি? আমারও ক্ষুধা লাগছে, চলো নিচে গিয়ে খেয়ে আসি। তিহানের সাথে কথা বলো কি এখনো? তো কি মনে হয়? তিহানের নাম নিতে নিতেই তিহান ফোন করে। শ্রেয়া ফিক করে হেসে সামনে তাকায়। ছেলেটা চোখ মুখ শক্ত করে শ্রেয়াকে দেখে। শ্রেয়া ফোনটা রিসিভ করে নিচে যেতে থাকে। জান, কি করছো? আজ একটু দেখা করো, কয়দিন থেকে তোমাকে দেখি না। তোমার কথাই ভাবছিলাম, কিন্তু দেখা করতে পারবো না, সরি। কাজ শেষে একদম বাসায় যাব। তুমি কি করছো? ভাইয়া ভাবি সবাই কেমন আছে? আর বলো না, নুসরাত আর ঈশান ভাইয়া তো সারাক্ষণ ঝগড়া করে। ওদের ঝগড়া দেখলে আমার তোমাকে মনে পড়ে খুব। ইস, এত রোমান্টিক ঝগড়া। উফ, আর বলো না। আরে বেশি না, কয়দিন পর আমরাও রোম্যান্স করব। ইস, তোমার বুকে মাথা রেখে সুখ দুঃখের গল্প করব। আমাকে শুনিয়ে শুনিয়ে এসব বলা হচ্ছে? জেলাস ফিল করাচ্ছ আমাকে? ছেলেটা দাঁত চিবিয়ে চিবিয়ে বলে। শ্রেয়া মুখ টিপে হেসে দেয়। প্রায় 30 মিনিটের মতো কথা বলে ফোনটা কেটে দেয়। এর মাঝে খাওয়া দাওয়া শেষ হয়। রুমে এসে শ্রেয়া যখন বালিশে হেলান দেয়, তখন অপ্রিয় ছেলেটা শ্রেয়ার পেটে হাত বুলায়। শ্রেয়া লাফিয়ে ওঠে। এই পেটে হাত দাও কেন? মাত্র খেয়ে আসলাম, বিরক্ত না করে ঘুমাও। কাজ করা শরীর ঘুম পাচ্ছে আমার। পিরিয়ড ভালো হয়নি? শ্রেয়ার কানে কথাটা বাজতে থাকে। ছেলেটা তার নাভিতে কেন হাত রাখছে বুঝতে পারে। শ্রেয়া একটা ঢোক গিলে বলে, না 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 না, তো সমস্যা হয়েছে আমার, ডাক্তার দেখছি। এবার 1 মাস সময় লাগবে, ভালো হবে। তুমি আমাকে শেখাচ্ছ কতদিন লাগে নাকি আমার থেকে পালানোর চেষ্টা? এই যে তোমার মাথা ছুঁয়ে বলছি, আমি মিথ্যা বলছি না। আমার মতো গুলুমুলু কিউট বারবি ডল মেয়ে কি মিথ্যা বলতে পারে? একদম আমার মাথা ছুবে না। আমার এত তাড়াতাড়ি মরার শখ নাই। আজ কোনোভাবেই আমার থেকে পালিয়ে থাকতে পারবে না। সব ছেলেরা এক, মাইয়া মানুষ দেখলেই তাদের পিঠ উতলিয়ে পড়ে। সব ছেলেদের টেস্ট করছো কেন? তোমাকে কেউ বলছে নাকি সব ছেলের কাছে যেতে? কথা বাড়াবে না একদম। দূর, তোমার সাথে কথা বলাই লস। যাই হোক, ঘুমাবো আমি। শ্রেয়া পরবর্তী আর কোনো কথা উচ্চারণ করতে পারে না। তার আগেই তার গলায় ঘাড়ে কিস করতে থাকে ছেলেটা। শ্রেয়া নিজেকে ছাড়াতে গিয়ে ব্যর্থ হয়। এমনভাবে তাকে গ্রাস করছে, ছাড়তেও পারছে না, সহ্যও করতে পারছে না। একদিকে তিহানের সাথে কথা বলা, অন্যদিকে সবার আড়ালে 1 মাসের সংসার গড়ে তোলা। নিজের কাজ, ছেলেটার কাজ, বাড়িতে কথা বলা, সব মিলিয়ে খুব তাড়াতাড়ি সময় পেরিয়ে গেল। 1 মাস চোখের পলকেই কেটে যায়। মনে হলো এই তো কিছুদিন আগে হোটেলে আসা। শ্রেয়া ব্যাগ রেডি করছে, ঈশান আসছে তাকে নিতে।
রুমের চারপাশে চোখ বুলিয়ে বলে, তোর রুমে কি তুই একা থাকতি নাকি তোর সাথে কেউ থাকতো রে? কেন? আমি কারোর সাথে রুম শেয়ার করে থাকতে পারি না জানিস না? কাকে আবার আমার সাথে নিব? তোর কি কিছু শার্ট ছেলেদের শার্টের মতো লাগছে? ছেলেদের পারফিউমের গন্ধ লাগছে রুম থেকে, মানে কেমন যেন লাগছে। তুই কি আমাকে সন্দেহ করছিস? যদি কোনো ছেলে থেকে থাকে তাহলে তার পারফিউমের গন্ধ এখনো রুমে থাকবে, তাই না? ঠপ মারার জায়গা পাসনি? সে যাই হোক, নুসরাত প্রেগনেন্ট জানিস? তোরা কি আমাকে বলছিস? বাদ দে, এটা নিয়ে রাগারাগি হয়েছে সেই জন্যই তোকে জানানো হয়েছে। পড়াশোনা শেষ হয়নি এখনো, বাচ্চা আসছে সেটা নিয়ে। থাম, আমি তোর বোন, এইসব শুনতে চাইনি। বাচ্চা আল্লাহর দান, তাই ভুলেও নষ্ট করার কথা মাথায় নিবি না। শোন, বল। আরাম নাকি দিন 15-র মধ্যে বিয়ে করবে, মেয়ে দেখার কথা বললো আমাকে। তো আমি কি করব? তুই কি এখনো তিহানকে মানতে পারিসনি ভাইয়া? পারবো না কোনো। তিয়ান সত্যি তোকে অনেক ভালোবাসে, ওর ভালোবাসা দেখে সবাই মুগ্ধ, তাই আমার এখানে কিছু বলার নেই। দোয়া করি বিয়ে করে সুখে থাকিস। লাভ ইউ ভাইয়া। তিহানকে ভুল বোঝো না প্লিজ। এমনও তো অনেক হয়, এক্স গার্লফ্রেন্ডের কাছে ফিরে এসে সংসার করা। আরে না, তোর চোখ মুখ শুকিয়ে গেছে কেন? ঠিকমতো খাওয়া দাওয়া করছিস না? আর বলিস না, 2-3 দিন থেকে খাওয়া দাওয়া করার ইচ্ছা হয় না, মাথা ঘোরায়, মনে হয় কাজের প্রেশারে এমন হয়েছে। বাসায় গিয়ে ঠিকমতো রেস্ট আর খাওয়া দাওয়া করলে ঠিক হবে। তিহান তোরে দেখলে বলবে কাজ করেছো নাকি রোজা করেছো। ঈশান কথাটা বলে হেসে দেয়। শ্রেয়াও হেসে বলে, তিহানের পাগলামিগুলো তাকে পাওয়া নিয়ে। এত ভালোবাসা তো আর সইবে না কপালে। বাসায় ফিরে আসার 7 দিন হচ্ছে, সবাইকে বিয়ের ইনভাইট দেওয়া হয়েছে। এখন থেকে বাড়িতে বিয়ের তোড়জোড় শুরু করছে। একেবারে ছেলে মেয়ের বিয়ে বলে কথা। শ্রেয়া ক্যালেন্ডারে হাত বুলিয়ে তারিখ মনে করার চেষ্টা করে, তারপর নখে কামড় দিয়ে চিন্তিত গলায় বলে, 2-1 দিনের মধ্যে আমার পিরিয়ড হওয়ার কথা, কিন্তু হচ্ছে না যে। আমি কোনোভাবে প্রেগনেন্ট না তো? শ্রেয়া কথাটা ভাবতেই নিজেই চমকে ওঠে। এটা তো হওয়ার কথা না, সে তো ঠিক মতো পিল নিচ্ছে তাহলে। শ্রেয়া পুনরায় বিড়বিড় করে, দূর, যা হবার হয় হোক, হয়তো লেটে হবে। কোনো কিছুতে সন্দেহ করতে নেই, আমরা যা সন্দেহ করি সেইটাই হয়। শ্রেয়সী, প্রার্থনা বুঝি আমার কবুল হবে না? তবে কি আমি ব্যর্থ? তোমাকে তো খুব করে চাই, একটু আমার হয়ে দেখো না। ভালোবাসা দিয়ে আগলিয়ে রাখবো খুব করে। শ্রেয়া ফোনের মেসেজ চেক করে নিজের ঠোঁট উল্টায়। তাকে আর কয়জন ভালোবাসবে? এত ভালোবাসা পাওয়ার যোগ্য যে তার নেই। ছেলেরা সৌন্দর্য দেখলেই উপচে পড়ে। শ্রেয়ার ফোনে পুনরায় আবারও মেসেজ আসে। শ্রেয়সী, বুকে এত চিনচিন ব্যথা করছে কেন? আমার ব্যথা একটু কমিয়ে দাও না। আর যে এ যন্ত্রণা সহ্য করতে পারছি না। আমি কি তোমার জন্য অযোগ্য? আমি আপনার স্টুডেন্ট হই, আপনার মুখে এসব মানায় না। আমি প্রথমে বলেছি আপনাকে আমাকে ভালোবাসবেন না প্লিজ, তবুও কেন ভুল করছেন? কেন আমাকে অপরাধী বানিয়ে দিচ্ছেন? মুখের কথা বললেই হয় না। তুমি কি পারবে তিহানকে ভুলতে? নিজের অজান্তেই যে ভালোবেসে ফেলছি আমি। এখন বড্ড আফসোস হয়। কেন তোমাকে ভালোবাসলাম? কেন হলো দেখা আমাদের? বিয়েতে কবে আসবেন? আচ্ছা, আত্মহত্যা করলে কি খুব খারাপ হয়? শ্রেয়া মেসেজ দেখে হা হয়ে যায়। এই বয়সের ছেলেরা এত আবেগ নিয়ে চলে না, কিন্তু আরহাম বাচ্চাদের মতো করছে। শ্রেয়া বিরক্ত হয়ে বলে, শুনুন মিস্টার, আপনার এইসব ন্যাকামি রাখেন। আপনার বয়সের সাথে এসব মানায় না। হতো যদি আমি আপনার ভালোবাসায় সায় দিতাম, কিন্তু না, একতরফা ভালোবেসে মরতে যাচ্ছেন। এসব পাগলামি রাখেন। একতরফা কেন হবে? কেন আমাকে ভালোবাসনি? আমার টাকা পয়সা কম বলে, নাকি সুন্দর না? কোনটা? আরে ভাই, বোঝার চেষ্টা করুন, আমি তো অন্য কারো, তাই না? আচ্ছা আপনিই বলুন, আপনি একজনকে ভালোবাসেন আর আমি তখন আপনাকে পেতে চাই, তো আপনি আমার হবেন নাকি আপনি যাকে ভালোবাসেন তার হবেন? উল্টাপাল্টা যুক্তি দিবা না বলে দিলাম। এসব বলে আমার থেকে পার পাবে না। বুঝছি কি করতে হবে আমাকে। তোমার ভাইকে সব জানাবো। যদি রাজি না হয় তাহলে বিয়ের দিন দেখে নিব। চেইতা যাও কেন? আমার সম্পত্তির মালিক অন্য কেউ হবে। আমি এতটা ভালো মানুষ না। আমার সম্পত্তি আমি রক্ষা করে নিব। দেখা যাক। শ্রেয়া দরজার দিকে তাকায়। নুসরাত অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে আছে। ফোনটা রেখে ভ্রুকুচকে ফেলে। নুসরাত কেমন একটা সন্দেহ নিয়ে তাকিয়ে আছে। নুসরাত রুমে ঢুকে বলে, এই সত্যি করে বল, তোর মনে কি চলছে? তুই কি লুকিয়ে বিয়ে করেছিস?
এই কথা বলার কারণ? আমি যখন প্রেগনেন্সির কথা জানতে পারি তখন আমার মধ্যে কিছু লক্ষণ দেখা যায় যা তোর মধ্যে বিদ্যমান। আচ্ছা ধরো আমি 1 মাসের প্রেগনেন্ট, তো 1 মাসের প্রেগনেন্ট কি পরীক্ষা করে বোঝা যায়? হ্যাঁ। নুসরাত অবাক হয়ে হ্যাঁ বলে। বিছানা ছেড়ে উঠে শ্রেয়ার চারদিকে ঘুরতে থাকে সে। নুসরাতের কাণ্ডে শ্রেয়া ঘর কাঁপিয়ে হাসে। ইস, মেয়েটা কিভাবে তাকে দেখছে! এভাবে কোনো ছেলে দেখলে তো প্রেমে পড়ে যেত। নুসরাত আবারও বলে, আমি তোর বেস্ট ফ্রেন্ড, তুই আমাকে সব বলতে পারিস শ্রেয়া। তোকে চিনতে তো লাগছে, কোনো বিষয়কে চিনতে তো তুই। না তো, বেস্ট ফ্রেন্ড আগে ছিলিস, এখন ভাবি হোস। বউরা জামাইয়ের কাছ থেকে কিছু লুকাতে পারে না। তোরে কিছু বললে একদিন না একদিন ভাইয়ের কানে পৌঁছে যাবে, তাই আগেই আমি সাবধান। ওরে শয়তান, আগে থেকে সব বোঝা শেষ হয়েছে তাই না? এইসব বাদ, এখন বল তুই ইচ্ছে করে বাচ্চা নিছিস? নুসরাত মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। শ্রেয়া হেসে দেয়। আগেই বুঝতে পারছে সে। নুসরাত মুখ ফুলিয়ে বলে, আমার লেখাপড়া ভালো লাগে না, তোর ভাইয়া বলছে বেশি বেশি পড়াশোনা করতে হবে, সেই ভয়ে বাচ্চা নিছি। তোর ভাই এটা নিয়ে আমাকে বকছে জানিস না? ওলে আমার সোনাটা রে, থাক, মন খারাপ করিস না। ঢং করিস না সত্য। নুসরাত রুম থেকে বেরিয়ে যাওয়া মাত্র রুমে তিহান প্রবেশ করে। শ্রেয়াকে সাথে নিয়ে মার্কেটে যায়। বিয়ের মার্কেট, জিনিসপত্র কেনা সব মিলিয়ে তাড়াতাড়ি সময় চলে যায়। আর 2 দিন পর বিয়ে। কাল গায়ে হলুদ। আর আজ শ্রেয়া হাতে রিপোর্ট নিয়ে মুখ ছোট করে হসপিটালের বাইরে দাঁড়িয়ে আছে। কি করবে বুঝতে পারছে না। ফোনটা বের করে অপ্রিয় দিয়ে সেভ করা নাম্বারে ফোন দেয়। রিসিভ হয় না। বিরক্ত নিয়ে বাসায় চলে যায়। ছেলেটার মার সাথে হালকা কথা বলে ছেলেটার রুমে পা বাড়ায়। এত অবাক হবার কি আছে? এটাই তো তুমি চাইতে। এবার তো খুশি? শ্রেয়ার রিপোর্ট মুখের উপর ছুড়ে দেয়। তার কান্না পাচ্ছে খুব। এমনটা কি হওয়ার ছিল? ছেলেটা রিপোর্ট পড়ে হালকা আসে। শ্রেয়ার দিকে গা জ্বালানো হাসি দিয়ে বলে, কংগ্রেস মিসেস, আমি বাবা হব। ইস, এই খুশিতে আমার নাচতে মন চাচ্ছে। তাহলে বিয়েটা ক্যান্সেল হচ্ছে? এই, তুই নিজেকে কি ভাবিস? এই বাচ্চা আমি আজই নষ্ট করব, সেটা তোকে আমি জানাতে আসলাম। কিন্তু আমাকে এটা বল, মেডিসিন নেওয়ার পরও? ওইটা ক্যালসিয়ামের ওষুধ ছিল। তোমাকে ক্যালসিয়ামের কোটা দিয়ে বলছিলাম এখানেই আসল ওষুধ আছে, কিন্তু না, সেটা মিথ্যা ছিল। সুযোগ নিছো? যা বোঝো, একবারে আসছো নাকি অনুষ্ঠান করে আনতে হবে? রিপোর্ট ধুয়ে খা, বাচ্চা নষ্ট করব আমি। এখন বুঝবি কি ভুল করছিস তুই। ছেলেটা চমকে ওঠে। সে তো এটা চায়নি। ভেবে রাখছে বাচ্চা আসলে সম্পর্ক ভালো হবে। শ্রেয়া হয়তো তাকে মানবে, কিন্তু অপ্রিয় শ্রেয়াকে নিজের বুকে আবদ্ধ করে। প্লিজ শ্রেয়াময়ী, এমনটা করো না। আমার বাচ্চা, ওর তো কোনো দোষ নাই। প্লিজ, এটা আমার ভালোবাসা, ওকে আমি চাই। ভুল সময় ভুল জিনিস ট্রাই করছো। আমি আসলাম, বিয়ের দাওয়াত রইল। শ্রেয়া কথা না বাড়িয়ে চলে যায়। রেখে যায় কারো আর্তনাদ। আজ শ্রেয়ার গায়ে হলুদ। নিজেদের বাসার ছাদে আয়োজন করা হয়েছে। সবাই মিলে মজা মাস্তি করতে ব্যস্ত। পার্লারের মেয়েরা এসে শ্রেয়াকে সাজিয়ে দিয়ে যায়। নিজের রুমে আয়নায় নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে শ্রেয়া। তখন দরজা বন্ধ করার শব্দে কেঁপে ওঠে। এত জোরে কেউ দরজা কথাটা শেষ করতে পারে না। আরহাম দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। চোখে জল টলমল করছে। শ্রেয়া ভ্রু নাচিয়ে বলে, আপনি এখানে? শ্রেয়সী, বিয়ে ক্যান্সেল করো, না হলে আমার অন্য রূপে আসতে বাধ্য হব। অপমানিত হতে দিব না, সেজন্য এখনো চুপ আছি। ছেলে মানুষের দুর্বল হলে চলবে না। আপনি নিজেকে শক্ত করুন। বাসায় অনেক মানুষ আছে, কেউ দেখলে খারাপ ভাববে। তুমি আমাকে জ্ঞান দিচ্ছ? এসব নিজের মাথায় রাখো। বিয়ে ক্যান্সেল করবা নাকি? কি? বিয়ে ভেঙে দাও। পারবো না। শ্রেয়াকে আর কিছু বলার সুযোগ দেয় না। শাড়ির নিচ দিয়ে পেটে পুরুষালীর বলিষ্ঠ হাত দিয়ে খামচে ধরে। শ্রেয়ার চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। কথা বলার সুযোগ পাচ্ছে না। এক হাত দিয়ে মুখ শক্ত করে ধরে রাখছে। পেটে চাপ সহ্য করতে না পেরে সুযোগ বুঝে আরহামের হাতে কামড় বসায়। আরহাম ছেড়ে দিয়ে ধমক দেয়, যা করার আমাকেই করতে হবে। কাল দিনটা তোমার জন্য ভয়ানক। অপেক্ষা করো, আমার প্রতিটা আর্তনাদ তোমাকে জ্বালিয়ে মারবে। এটা তুমি মোটেও ঠিক করো নাই আরহাম। পেটে চাপ দিলে কতটা লাগে সেটা তোমার ধারণা নাই। ন্যাকা কান্না আমার সামনে করবে না। আরহাম দরজা খুলে বাইরে বের হয়।
নুসরাত আরহামকে রুম থেকে বের হতে দেখে ভ্রুজোড়া কুঁচকে ফেলে। শ্রেয়া টিস্যু দিয়ে পেটের রক্ত মুছে নেয়। নখ বসে রক্ত বের হচ্ছে। চোখের পানি মুছে কাজল টিক করে। নুসরাত বেশ কিছুক্ষণ পর বলে, আরহাম স্যারের সাথে তোর কি? কিছু না তো। আমি কিন্তু এতক্ষণ তোর কাণ্ড দেখলাম। পেটে রক্ত কই থেকে আসবে? আমার ভালো লাগছে না। ঈশানকে সব বলে দে। স্যার তোর সাথে খারাপ ব্যবহার করেছে আর মুখ বুজে সহ্য করবি? তাহলে তো এখানে তোর নিজেরই দোষ বেশি। আমার দোষেই আমি ভুগছি। শ্রেয়া আর কথা বাড়ায় না। নুসরাতের হাত ধরে ছাদে যায়। হলুদের পুরোটা সময় আরহাম শ্রেয়াকে চোখ দিয়েই জ্বালিয়ে দিচ্ছে। আরহামের চাহনিতে যেন বিষ ছিল। রাত 2টার সময় সবাই ঘুমাতে যায়। তবে কিছু ছেলে মেয়ে নাইট পার্টি করার জন্য ছাদে থেকে যায়। এক পাশে ঈশান, আরহাম আর জয় বসে আছে। আরহাম আড্ডা দেওয়ার মাঝে বলে ওঠে, ঈশান, শ্রেয়া প্রেগনেন্ট, তুই কি জানিস? হুম। ঈশানের শান্ত কণ্ঠে আরহাম অবাক হয়। তবে কিছুক্ষণ পর ঈশান চিল্লিয়ে বলে, কি বললি? শ্রেয়া প্রেগনেন্ট। মজা নিস? তিহান এতটা বাজে ছেলে না। ও কখনো শ্রেয়াকে বিয়ের আগে কাছে টানবে না। তাকে আমি খুব ভালো করে চিনি। যদি বলি বাচ্চাটা আমার? ঈশান আর জয় হা হয়ে আরহামকে দেখে। আরহাম খুব সিরিয়াস, তাকে দেখেই বোঝা যাচ্ছে। ঈশান কিছুটা অবাক কণ্ঠে বলে, বিয়ে ভাঙার জন্য নাটক করছিস? তোরে কি বলেছিলাম? শ্রেয়াকে পড়াতে পারলে পটিয়ে নে। পারিস নাই, এখন চুপ থাক। ঈশান, আমাকে রাগাবি না, আমি মজা করছি না। শ্রেয়া প্রেগনেন্ট 1 মাসের। ওর গর্ভে আমার সন্তান আছে। তাহলে তুই ওর সাথে জোর জবরদস্তি করছিস? কারণ এটা ছাড়া তো অন্য কিছু হওয়ার সুযোগ নাই। ও তোকে অপছন্দ করে। আমি আর শ্রেয়া বিবাহিত। হোয়াট? ঈশান যেন এবার আকাশ থেকে পড়ল। আরহাম এবার বলতে থাকে, প্রায় 1 বছর আগের কথা, যেদিন তিহান ফিরে আসে। সেদিন রাতে শ্রেয়া আর তিহান ঘুরতে বের হয়েছিল। রাতে আসার সময় আমার সাথে দেখা হয়। তো কথায় কথায় তিহান আমার উপর রাগ করে চলে আসে। আর আমি শ্রেয়ার সাথে কথা বলার মাঝে বিয়ের কথা উঠাই। ও তখনই আমাদের কাজী অফিসে নিয়ে যায়। আর সেদিন আমাদের বিয়ে হয়। তারপর একটা রাত ওর সাথে থাকছি, কিন্তু সেদিনও কথা দেয় আমাকে পরে বিয়ে করবে। কিন্তু না, তিহানের সাথে বিয়ে ঠিক হয় ওর। যখন 1 মাসের জন্য দূরে গেল, তখন জোর করে 1 মাস ওর সাথে থাকি। আর সেটার জন্য এখনো মা হতে যাচ্ছে। তুই মিথ্যা বলছিস আরাম। শ্রেয়া এসব করতেই পারে না। ও তিহানকে ভালোবাসে। ঈশান কাঁপা কাঁপা কণ্ঠে বলে। আরহাম ফোন বের করে বিয়ের কাবিননামা দেখায়। ঈশান অবাক হয়ে সব দেখছে, তার বিশ্বাস হচ্ছে না শ্রেয়া এসব করছে। ভাবতেই মাথা চারা দিয়ে ওঠে। মিনমিন কণ্ঠে বলে, এসবের মানে কি? ও নিজের ইচ্ছায় বিয়ে করে দূরে ছিল কেন? আর তিহানের সাথে বা সম্পর্ক রাখছে কেন? আর তিহানকে বিয়েও করছে ও কেন? আর তোর সাথেও তো কখনো কথা বলা দেখি নাই। বুঝবি কিভাবে? আমাকে তো অপ্রিয় বলে সম্বোধন করে। আমাকে সে পছন্দ করে না। অপ্রিয় হয়ে আছি তার কাছে। আরহাম কাঁদছে, তার কষ্ট হচ্ছে। সে কি সত্যি শ্রেয়াময়ী? শ্রেয়সীকে হারিয়ে ফেলবে? ঈশান আরহামের পিঠে হাত দিয়ে বলে, তুই কি চাস? শ্রেয়া কাল আমাকে হুমকি দিচ্ছে, ও নাকি বাচ্চা নষ্ট করবে। জানি না নষ্ট করছে কিনা। আমার কষ্ট হচ্ছে। বাচ্চাটা আমি নেই, যাতে ও আমার কাছে ফিরে আসে। কি করবি সেটা বল। আমি শ্রেয়াকে চাই। তুই কি করবি জানি না। কাল বিয়ের সময় দিহানকে সবটা বলে দিব। আমাদের সম্মান। সেটা নিয়ে আর ভাবতে পারছি না। আরহাম কথা না বাড়িয়ে ছাদ থেকে নেমে যায়। এখানে থাকতে ইচ্ছে করছে না তার। একটা সিগারেট ধরিয়ে রাস্তায় হাঁটতে বের হয়। যদি প্রকৃতি দেখে একটু সুখ পায়। তুমি বিহানে, আমি কত একা। তোমারই কারণে এ মনের শূন্যতা। তুমি হীনা, আমি বড্ড অসহায়। ইচ্ছে করে মরে যাই। আমার নিঃশ্বাসের সাথে মিশে গেছো তুমি। কেন করছো এমন আমার সাথে? আমি বুঝি বড্ড অযত্নশীল। আমি কিন্তু চিৎকার দিয়ে বলতে পারি ভালোবাসি শ্রেয়সী। আরহাম মনের কথা মনে রেখে পরের দুপুর 1টার পর শ্রেয়াদের বাসে আসে। ঈশান আরহামকে দেখে কিছুটা রাগ ঝাড়ে। এতক্ষণ থেকে তুই কই ছিলি? বিয়ে পড়াবে একটু পর, আর তোর খোঁজ নাই। এখন দেবদাস হয়ে মরতে চাস? শ্রেয়া আর তিহান কোথায়? একসাথে কি ওদের বসানো হয়েছে? মানে বিয়ে পড়ানোর কাজ কি শুরু করছে?
হুম। আরহাম নিজেকে শক্ত করে বিয়ে পড়ানোর জায়গায় যায়। কাজী সাহেব সব কাগজপত্র সব রেডি করছে। বিয়ে পড়াবে ঠিক সেই সময় আরহাম বলে ওঠে, প্রথম স্বামীকে ডিভোর্স না দিয়ে দ্বিতীয় বিয়ে? অবাক হচ্ছি আমি। বাংলাদেশের আইন কি এতটা খারাপ? একটা স্বামী থাকার সত্ত্বেও দ্বিতীয়বার বিয়ে করে কোন মেয়ে? বিয়ের কাজ থেমে যায়। সবাই এদিক সেদিক তাকিয়ে কানাঘুষা শুরু করে। তিহান শ্রেয়ার হাত ধরে উঠে দাঁড়ায়। আরহাম তিহানকে বলে, আমার ওয়াইফকে তুমি বিয়ে করবা? তোমার সাহস দেখে অবাক হচ্ছি। আমার কাগজ কলমে লিখে নেওয়া বউ তোমাকে দিব নাকি? কি বলতে চাচ্ছেন? তুমি এত বোকা জানতাম না তো। আরে গাধা, শ্রেয়া আমার বউ, আর আমার চোখের সামনে আমার বউয়ের আর একটা বিয়ে দিব নাকি? তোকে তো আমি... তিহান আরহামের মুখে একটা ঘুষি মারে। আরহাম কিছুটা দূরে সরে যায়। হালকা হেসে শ্রেয়ার দিকে তাকিয়ে বলে, শ্রেয়াময়, সত্যিটা বলে দাও, নাকি প্রমাণ দেখাতে হবে? কয়টা লাগে তোমার? একটা দিয়ে হয় না, তাই না? সেজন্য আবার বিয়ের পিড়িতে বসছো? ঈশান ভাইয়া, তুমি তো কিছু বলবা নাকি? তোমার বন্ধু সবার সামনে সিন ক্রিয়েট করছে, ওনাকে বাড়ি থেকে বের করে দাও। তোমার মতো আমি না, ওকে? আমি প্রমাণ নিয়ে আসছি। এই দেখো, বিয়ের সব কাগজপত্র। এবার তো সবার বিশ্বাস হলো। এবার? তিহান কাগজ দেখে কিছুটা শান্ত চোখে শ্রেয়ার দিকে তাকায়। তারপর কাগজ ছিঁড়ে ফেলে। কাজী সাহেবকে বলে, আপনি বিয়ে পড়ান, আমি শ্রেয়াকেই চাই। ওর 10টা বিয়ে হলেও ও আমার কিছু যায় আসে না। শ্রেয়া নিজ ইচ্ছায় কখনো বিয়ে করবে না। কাগজ ছিঁড়ে কি হবে? এটা তো কপি ছিল, আসলটা বাসায় আছে। আর শ্রেয়া, রাগিও না আমাকে। তিহানের পাশ থেকে সরে আসো। এসব কি হচ্ছে ভাইয়া? শ্রেয়া মামুনি আমাদের না জানিয়ে একটা বিয়ে করেছে, আমার তিহানকে সে ঠকাবে? আঙ্কেল, এখানে আপনারা কথা বলবেন না। আপনাদের তো প্রমাণ দিলাম। তো আমার বউ এখন আমি নিয়ে যাব? শ্রেয়া কোথাও যাবে না, আমি পরে তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। এখন আসতে পারো। শ্রেয়া শুধু আমার। তিহান পাগলামি শুরু করে দেয়। শ্রেয়াকে শক্ত করে জড়িয়ে ধরে। মনে হয় ছেড়ে দিলেই হারিয়ে যাবে। পরিস্থিতি হাতের বাইরে যায়। চারদিক থেকে সবাই শ্রেয়ার পরিবারের দিকে আঙ্গুল তোলে। এতে শ্রেয়ার বাবার কোনো পরিবর্তন হয় না। অনেকে অবাক হয়। তিহান তবুও বিয়ে করবে দেখে আরহাম প্রেগন্যান্সির রিপোর্ট বের করে সবাইকে দেখায়। তিহান তোমার হবু বউ, আমার সন্তানের মা। এখনও কি তাকে বিয়ে করবে? শ্রেয়া, চলে আসো প্লিজ। শ্রেয়া? তিহান ধপ করে মেঝেতে পড়ে যায়। সেন্সলেস হয়েছে সে। ঈশান দৌড়ে কাছে আসে। চোখে মুখে পানির ছিটা দেয়। তিহানের জ্ঞান ফেরা মাত্র শ্রেয়ার সামনে হাঁটু মুড়ে বসে। আমার সাথে কেন এমন করলে শ্রেয়া? কেন আমাকে এইভাবে ঠকালে? আমি তো তোমাকে অনেক ভালোবাসি শ্রেয়া, পাগলের মতো ভালোবাসি। শ্রেয়া, এসবের মানে কি? তুই তিহানকে ভালোবাসার পরও এমন আচরণ কেন করলি? তুই কি চাস বলবি? প্রতিশোধ। শ্রেয়া অনেকক্ষণ পর মুখ খুলে। সবাই শ্রেয়ার দিকে অবাক নয়নে তাকিয়ে থাকে। আরহাম চোখ বড় বড় করে শ্রেয়ার দিকে তাকায়। মেয়েটা কিসের প্রতিশোধ নেবে? কিসের প্রতিশোধ শ্রেয়া? আমি কি করছি? আমাকে কেন ধোকা দিলে? আমি তো মরে যাব শ্রেয়া। ভালোবাসি, অনেক ভালোবাসি শ্রেয়া। আমি তোমাকে ভালোবাসি শ্রেয়া, আমাকে কষ্ট দিও না। আমার ভালোবাসার ভিক্ষা চাইছে আমার বাবা। আমার বাবা তোমার পা ধরছে। কই, তখন তো ফিরেও তাকাওনি। তখনই কথা দিয়েছি বাবাকে, এর প্রতিশোধ আমি নিব। তুমি নিজে ফিরে আসছো, সেজন্য প্রতিশোধ নিয়ে নিলাম। মানে? মানেটা খুব সহজ, বাবার অপমানের প্রতিশোধ। যে মানুষটা আমার জন্য কোনো ছেলের পা ধরে কান্না করতে পারে, সে মানুষটা আমাকে কতটা ভালোবাসে বুঝতে পারবে তুমি? না, তুমি সেসব বুঝবে না। আমি সেদিনের জন্য দুঃখিত, আমাকে ক্ষমা করে আপন করে নাও প্লিজ। তিহান কি করবে বুঝছে না। সবার পা ধরে শ্রেয়াকে সে চাইছে। সবাই অবাক নয়নে তিহানকে দেখছে। ছেলেটা পাগলামি করছে। হুট করে ঈশানের 2 বছর আগের কথা মনে হয়। আসলেই তো শ্রেয়াও এভাবে তিহানের পা ধরছিল। এমনকি তার বাবার মতো মানুষটাও পা ধরে বলছিল, তিহান, আমার মেয়েটাকে বিয়ে কর বাবা। আমার যা সম্পত্তি আছে সব তোর নামে করে দেব। আমার মেয়েটা তোকে ছাড়া পাগল হয়ে যাবে বাবা। ওকে তুমি বিয়ে করো, তোমার পা ধরে ভিক্ষা চাই। কিন্তু তিহান কারো কথাই শোনে নাই সেদিন। আরহাম শ্রেয়াকে টেনে নিজের কাছে আনে। সে বুঝতে পারছে না কি হবে এখন। শ্রেয়া কিছুটা জড়ানো গলায় বলে, এত লেট করে আসছো কেন? এই তোমার ভালোবাসা? যদি বিয়েটা হয়ে যেত? মানে? আরহাম অবাক হয়। কি হচ্ছে তার মাথায় গেলে না। শ্রেয়া কি তাহলে তার জন্য অপেক্ষা করছিল? আরহাম হালকাভাবে জড়িয়ে নেয় এক হাতে। ঈশান বলে,
বাবা তুমি এত চুপ কেন? তুমি কি শ্রেয়ার এরকম কাণ্ডের কথা আগে থেকে জানতে? ও প্রেগনেন্ট, ওটা বাদে সব জানতাম। বড় আব্বু আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমাকে শ্রেয়ার হতে দাও, ওকে আমার সাথে বিয়ে দাও দয়া করে, আমি তোমাদের সব কথা শুনবো। আমার বাবাও এমন করছে তিহান। তোমার বাবা আমার পা ধরে এমন করবে? না, কখনো করবে না। দয়া করো আমাকে। শ্রেয়া কিছু বলে না। বাবার কাছে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে দেয়। তার নিজেরও কষ্ট হচ্ছে। সে আরহামকে ভালোবাসে না, ব্যবহার করছে হাতিয়ার হিসেবে। কিন্তু তিহান ওকেও একসময় সত্যি ভালোবাসছে সে। তিহান দৌড়ে রুমে যায়, একটা ব্লেড এনে শ্রেয়ার সামনে হাত কাটতে থাকে। শ্রেয়া চমকে ওঠে। কাছে যেতে চাইলে আরহাম নিজের দিকে নেয়। বাকিরা তিহানকে সামলিয়ে নেয়। শ্রেয়ার বাবা আরহামের কাছে এসে বলে, আমার মেয়েকে শুকিয়ে রেখো, ওকে মাফ করে দিও, কখনো কষ্ট দিও না। আমার বড্ড আদরেও অনেক ভালোবাসি। যদি কখনো মনে হয় কোনো অভিযোগ আছে, আমার মেয়েকে না বলে আমাকে বলো, আমি সব সামলিয়ে নেব। আপনার মেয়েকে ভালোবাসি বাবা, সব সামলিয়ে তাকে আগলিয়ে রাখবো, আপনি চিন্তা করবেন না। তোমরা চলে যাও। তিহান কোনো ঝামেলা করার আগে সবাই নির্বাক দর্শকের ভূমিকা পালন করে। আরহাম সময় না নিয়ে শ্রেয়ার হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে যায়। তিহান ঢুকরে কেঁদে ওঠে। সে আর সহ্য করতে পারছে না এসব। এবার সেন্সলেস হয়ে পড়ে। হসপিটালে নিতে হয় তাকে। সময় গড়িয়ে বিকাল পেরিয়ে রাত নেমে আসে। এখন পরিবেশ শান্ত। সবাই চলে গেছে বিকালের আগেই। তিহান হসপিটালে ভর্তি। ঈশান সব দিকে সামলে আরহামের বাসায় যায়। গিয়ে দেখে শ্রেয়া আনমনা হয়ে বারান্দায় বসে আছে। আর আরহাম বিছানায় হেলান দিয়ে শ্রেয়ার দিকে তাকিয়েই দেখছে। আরহাম ঈশানকে দেখে বলে, কখন আসলি? মাত্র। আঙ্কেল আন্টি মেনে নিয়েছে কি সবটা, নাকি ঝামেলা করেছে কোনো? না, সব ঠিক আছে। আমার মা আগে জানতো সব, মা বাবাকে সামলিয়ে নিছে। তিহানের কি অবস্থা? ভালো না, পাগলামি করছে। যা শুরু করেছে মেন্টাল হসপিটালে পাঠাতে না হয়। এতটা ভালোবাসা? আরহাম অবাক হয়। হঠাৎ করে শ্রেয়ার একটা কথা মনে হয় তার। শ্রেয়া বলছিল তিহান পাগল হবে, তার নাম জপ করবে। মেয়েটা তাহলে আগে থেকেই সব প্ল্যান করে রাখছিল। ঈশান শ্রেয়ার কাছে যায়, নিজের দিকে করে একটা চর বসাতে যাবে, কিন্তু কিছু একটা মনে করে দাঁতে দাঁত চেপে বলে, প্রতিশোধ অন্যভাবেও নেওয়া যায়, এতটা পাষাণ হয় না। পাগল হয়ে যাচ্ছে ছেলেটা। এই তোর ভালোবাসা ছিল, ওর থেকে তুই বেশি পাষাণ। তো আমি কি করব? বাচ্চা নষ্ট করছিস নাকি আছে? আরহাম লাফিয়ে ওঠে। এটা শোনার কথা তার মনেই ছিল না। আসলেই তো তার সন্তান। শ্রেয়াময় আমার সন্তান? মরছে। কি? না না, আছে আছে, আমি নষ্ট করি নাই। ঈশান চর মারার জন্য হাত তুলতেই চিল্লিয়ে বলে শ্রেয়া। ঈশান কিছুক্ষণ সবার সাথে কথা বলে। রাত 9টার দিকে বাসায় ফিরে যায় সে। তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে 10টার মধ্যে রুমে প্রবেশ করে আরহাম শ্রেয়ার দিকে তাকিয়ে বলে, আমাকে ব্যবহার করছো শ্রেয়সী? বিয়েটা সেজন্য ছিল, কিন্তু বাচ্চা আসবে বুঝতে পারি নাই। কষ্ট পেলাম খুব, কিন্তু কিছু করার নাই। তুমি এখন কি চাচ্ছ? তুমি কি চাও? আমার চাওয়া বাদ দাও। সব চাও কি আর পূরণ হয়? তিহানকে ভালোবাসো? বাসায় যাব। না, এসো ঘুমাবে। সময় যেতে থাকে তার গতিতে। কেটে গেছে প্রায় 3 বছর। আরহাম আর শ্রেয়ার একটা মেয়ে হইছে, নাম রাখা হইছে আহি। এর মাঝে খবর আসে তিহান একটা মেন্টাল হসপিটালে আছে। তারপর খবর আসছে হসপিটাল থেকে পালিয়ে গেছে। মাঝে মাঝে রাস্তায় দেখা যায় তাকে, পাগল হয়ে ঘরে। হয়তো তার কপালের লিখন ছিল। শ্রেয়াময়ী, বলো। আজকে মার বাসায় যাবে নাকি? মা যে ফোন করে বলল আজকে ঈশানের ছেলের জন্মদিন। ভালো লাগছে না, যাব না। তোমার মেয়েকে নিয়ে তুমি যাও। ওই বাড়ি গেলে তিহানের কথা খুব মনে হয়। ভালো যখন বাসতে তাহলে এমন নাটক করার মানে ছিল না। আমাকে তো এক বিন্দু ভালোবাসতে পারো নাই, সংসার করছো এটাই। আর ভালোবাসা আমি পাই না। এসব শুনতে ভালো লাগছে না আমার। আরোহী কই? আরহাম এবার ভয় পেয়ে যায়। সত্যি তো আহি কই? ড্রয়িং রুমে নাই, তাহলে কই গেল? রাস্তায় কত গাড়ি আছে, কিছু হলো না তো? আরহাম দৌড়ে বাইরে যায়। তখন দেখে একজনের হাত ধরে পিচ্ছি ভিতরে নিয়ে আসছে। আরহাম অবাক হয়ে সেদিকে তাকিয়ে থাকে। সে চিনতে ভুল করে নাই, একজন পাগলকে ধরে আনছে। সেটা তো তিহান। শ্রেয়া তিহানকে দেখে দৌড়ে উপরে যায়। আহি বাবার কাছে আসে, আদো আদো গলায় কিছু বলতে চাচ্ছে। আরহাম বুঝতে পারে তিহানের ক্ষুধা লাগছে।
আরহাম এক প্লেট খাবার এনে তিহানের সামনে দেয়। গপ গপ করে খেয়ে আরোহীর মাথায় হাত বুলিয়ে দেয়। তারপর লাফাতে লাফাতে বাইরে চলে যায়। আমি তোমাকে ভালোবাসি শ্রেয়া, অনেক ভালোবাসি তোমাকে, আমি তোমার জন্য পাগল, আমি তো এতগুলো ভালোবাসি তোমাকে। রাস্তায় প্রতিটা লোক এই পাগলটার মুখে এই কথা শুনে আসছে। সবাই তো বুঝে যায় ছেলেটা ভালোবেসে পাগল হইছে। সময় যায়, বছরের পর বছর কেটে যায়, চারদিকে খবর ছড়িয়ে যায় রাস্তার এক পাগল গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে।